নমস্কার। 17 জুন বুধবার আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজ্য থেকে দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। রাস্তায় নোংরা ফেললে জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে করা বার্তা মন্ত্রী অগ্নি মিত্রার। ফের হাইকোর্টে মমতা, ভোটে ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয়বার ভবানীপুরের শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল। কালীঘাটে অভিষেকের বাড়িতে ফিতে হাতে পুরসভার কর্মীরা নির্মাণ বেআইনি কিনা বুঝতে বাইরের অংশে চলছে মাপজোক। কাজ করলে পুরস্কার, না হলে বহিষ্কার, জনকল্যাণ শিবিরে আধিকারিকদের করা বার্তা মন্ত্রী। ঘুরতে নয়, আমি উন্নয়ন করতে আসবো। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড়ের শুভেন্দু বিপুল আশ্বাস দিলেন কার্শিয়াঙে। মৌলবাদীদের হুমকির জের বাংলাদেশে বন্ধ বিশ্বের বৃহত্তম রাম মূর্তি নির্মাণ, শরৎ তাসলিমা। নজর রান্নার দক্ষতায় বিকল্প জীবিকার হদিস দিতে সুন্দরবনে বিশেষ প্রশিক্ষণ। ধর্মীয় ভাবাবেগে আঘাত, এবার বোরখা মন্তব্যে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের। গত 3 বছর ধরে অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার, উলুবেড়িয়ায় গ্রেপ্তার পুলিশ লক্ষ্মী। বাজেট অধিবেশনের আগে ঠিক হয়ে গেল বিধানসভার শাসক বিজেপির মুখ্য সচেতকের নাম, কি বসবেন এই পদে। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে বিক্ষোভ ফলতায় কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ অনুগামীদের। ডবল ইঞ্জিন জিজ্ঞাসাবাদ 4 দিনে 31.5 ঘন্টা, মঙ্গলবার 6.5 ঘন্টা বাদে ভবানী ভবন থেকে ছাড়া পেলেন অভিষেক। দোকানের অনুমতি দিতে 80 লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ, সুরুচির সঙ্গে দেখাও করতে বলেন, থানায় অভিযোগ মহিলার। রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ 42 জন শিল্পপতি, জানালেন শিল্পমন্ত্রী তাপস। আসন্ন বাজেটে হতে পারে ঘোষণা। দিদির বাড়ির সামনে কুণালকে ডিম ছুঁড়ে গ্রেপ্তার 2 যুবক, গত রাতে কালীঘাট থানায় দায়ের হয় এফআইআর। নৌকায় হবে যোগাসন, যোগ দিবসের আগে সুন্দরবনের 500 জলযান আসছে বাবুঘাটে, কয়েকদিনের জন্য বন্ধ পর্যটন। ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি ঘুরপথে নেপাল হয়ে বাংলার অনুপ্রবেশ চলছে নজরদারি। অন্য অভিযুক্তরা নিরাপত্তা চান, শওকতকে প্রেসিডেন্সি ছাড়া অন্য জেলে রাখা রাজ্যে এনআইএর পাল্টা সওয়াল ধৃত তৃণমূল নেতার। বিধানসভায় প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ বিজেপির হয়ে রাজ্যসভায় প্রার্থী হবেন, শুরু জল্পনা। ডবল ইঞ্জিন জিজ্ঞাসাবাদ 4 দিনে 31.5 ঘন্টা, মঙ্গলবার 6.5 ঘন্টা বাদে ভবানী ভবন থেকে ছাড়া পেলেন অভিষেক। আগামী সপ্তাহে রাজ্যের বাজেট, তার আগে দিল্লি যাচ্ছেন অর্থমন্ত্রীর স্বপন। বুধবার দেখা করতে পারেন নির্মলা সীতারামনের সঙ্গে। শুভেন্দু সরকারের প্রথম বাজেট 22 জুন, বিধানসভার অধিবেশন সূচি চূড়ান্ত করলেন স্পিকার। সূচনা রাজ্যপালের ভাষণ দিয়ে। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে বা লুকআউট নোটিশ, দেশ থেকে আকাশ বা জলপথে পালানোর চেষ্টা করলেই আটক। অন্যের বাড়ি দখল করে গুদাম ঘর তৈরি, সরকারি জমি বিক্রির অভিযোগ, তৃণমূল কাউন্সিলর সুসময় গ্রেপ্তার মেদিনীপুরে। জনবিন্যাসের ভিত্তিতে হোক কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস চায় রাজ্য। অভিষেকের কাছ থেকে আরও নথি চাইল ইডি, জিজ্ঞাসাবাদের সময় কিছু প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। ব্যারাকপুরের পর এবার ভেঙে যাবে দমদম পুরসভার, বোর্ড, ইস্তফা দিলেন চেয়ারম্যান। দীর্ঘ 16 মাস পর সাক্ষাৎ, G7 মঞ্চে বন্ধু মোদীর সঙ্গে হাত মেলালেন ট্রাম্প। বৈঠক নিয়ে কৌতূহলী বিশ্ব। যোগী রাজ্যে নজরে মাদ্রাসা, এবার বাধ্যতামূলক আধার ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা। পানিহাটিতে তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতাকে শোকজ করল নেতৃত্ব। 1 বছরে ক্ষতি 15 কোটি, বনাঞ্চলে মমতার বন্ধ করা প্রবেশ মূল্য ফের চালুর প্রস্তাব। ক্ষমতা এসে রাজধর্ম পালন বিজেপির, দল বিরোধী কাজের অভিযোগে 4 কার্যকর্তাকে শোকজ। উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, 125 দিনের কাজ থেকে মেডিকেল কলেজ কার্শিয়াঙে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, থানার সামনে ডিম থেরাপি। গভীর রাতে হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান। সামান্য দুটো শব্দ বলেছি, অমনি গুটিয়ে দিয়েছে। আমি বীরভূমের ছেলে, ভাষার মাধুর্য বোঝালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়, পিছিয়ে গেল রয়্যাল বেঙ্গল যাত্রা। দেদার হুমকি, দুর্নীতি, এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল। 300 কোটি টাকার মাটির চুরিতেও জড়ালো অভিষেকের নাম, এফআইআর বিজেপির ববির। জুন মাসে এপ্রিল ফুল, সরকারি কর্মচারীদের দিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের কোন শিবির বিধানসভায় বিরতির ফ্লোর টেস্ট না করে সিদ্ধান্ত কিভাবে, প্রশ্ন আদালতে।
ডায়মন্ড হারবারে গ্রেপ্তার অভিষেকের ছত্রছায়া থাকা তৃণমূল নেতা পাকড়াও পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যু রহস্যের তদন্তে। চুক্তির শর্তে ইরানকে 28 লক্ষ কোটি টাকা দেবে আমেরিকা, চর্চার মাঝে মুখ খুললেন ট্রাম্প। কুণাল ও দোলাকে সঙ্গে নিয়ে ভর দুপুরে হাইকোর্টে হাজির মমতা। আমিরের তৃতীয় বিয়ের জন্য আদর্শ স্বাদ, চরম কটাক্ষ শিকার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করলে জুনের প্রথম 2 সপ্তাহে বৃষ্টির ঘাটতি 10 জেলায়, কলকাতায় 39%। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুণাল ডেরেককে সঙ্গে নিয়ে ফের হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি কারণ? রাজ্যের বর্তমান টানটান রাজনৈতিক ডামাডোলের মধ্যে ফের সরাসরি আইনি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 1:50 নাগাদ কলকাতা হাইকোর্টে এসে পৌঁছন তিনি। তার সঙ্গে ছিলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। হাইকোর্টে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি ওথ কমিশনের দপ্তরে যান। রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বীকৃতিকে চ্যালেঞ্জ করে তৃণমূলের দায়ের করা মামলায় আজ দ্বিতীয় দফায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। দুপুর ঠিক 3টের সময় এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। তার আগে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাইকোর্ট চত্বরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে অবৈধ বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল বিধায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। তার মূল অভিযোগ, অধ্যক্ষের মাধ্যমে বিরোধী দলনেতা নির্বাচনের এই সমগ্র প্রক্রিয়ায় সাংবিধানিক বিধি এবং বিধানসভার নির্দিষ্ট নিয়মাবলী চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তিনি আদালতের কাছে স্পিকারের ওই সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখার এবং তা বাতিলের আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার প্রথম দফার শুনানিতে আদালত এই মামলার ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেনি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জোরালো প্রশ্ন তোলেন যে কোন নিয়মে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলের নেতা হিসেবে তড়িঘড়ি স্বীকৃতি দেওয়া হয়। এর সপক্ষে সুনির্দিষ্ট যুক্তি খাড়া করে তিনি অবিলম্বে বিধানসভার অধ্যক্ষের ওই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারির দাবি জানান। যদিও মামলার শুনানি পর্বে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র আপত্তি ও বিরোধিতা জানান রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লুদল ভট্টাচার্য। আজ দুপুরে 3টেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার দ্বিতীয় দফার শুনানি শুরু হতে চলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে ভবিষ্যৎ আজ কোন দিকে ঘুরে, তার আগে মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন হাইকোর্টে। এই মামলার রায়ের ওপর আগামী দিনে রাজ্য বিধানসভার অন্দরের সমীকরণ নির্ভর করবে। আমি যা বলি তা করে দেখাই, এটাই আমার অঙ্গীকার। পাহাড় থেকে মমতাকে নিশানা করে হুঙ্কার শুভেন্দুর। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে পাহাড়ের মানুষের জন্য একগুচ্ছ বড়সড় কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে আয়োজিত একটি বিশাল জনসভা থেকে স্পষ্ট জানান, পাহাড়ের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তিনি এখানে স্রেফ কোনো পর্যটক হিসেবে আসেননি, বরং মানুষের জন্য কাজ করতে এসেছেন। পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন কেবল পর্যটক হিসেবে এবং সবসময় বলতেন পাহাড়ের মানুষ তাকে ভোট দেয় না। কিন্তু আমি যা বলি তা করে দেখাই, এটা আমার অঙ্গীকার। আগের সরকার গোর্খাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যে মামলা দায়ের করেছিল, বর্তমান বিজেপি সরকার সেগুলো প্রত্যাহার করে নেবে। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য তার কাছে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে। উল্লেখ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্র রাজ্যে একই দলের ডবল ইঞ্জিন সরকার থাকায় এবার সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পাহাড়ের সরাসরি বাস্তবায়িত হবে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। পাহাড়ের কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাকে জোর দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 1 জুলাই থেকে পাহাড়ের বাসিন্দারা বছরে 125 দিনের কাজের সুবিধা পাবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে পূর্বতন জামানাকে নিশানা করে তিনি স্পষ্ট জানান, বাংলায় আর কোনো শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি হবে না। খুব শীঘ্রই পুলিশ বিভাগে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া পাহাড়ের সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য রেশন ও বিদ্যুৎ বিলে বিশেষ ভর্তুকি ও ছাড়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার। একই সঙ্গে দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারতের সুবিধা এবার পশ্চিমবঙ্গের 6.5 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। বিগত তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আগের প্রশাসন শুধুমাত্র বিরোধী দল ভাঙার রাজনীতি এবং তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও কাটমানির সংস্কৃতি চালিয়েছে। রাজ্যের বেকার যুবকদের আশ্বস্ত করে তিনি বলেন, যতদিন না স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে ততদিন পূর্বতন সরকার
বেকার যুব শক্তির মতন প্রকল্পগুলো চালু থাকবে এবং আগামী বাজেটে সংক্রান্ত নতুন ঘোষণা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরা আপনাদের টাকা লুট করেছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। যারা আপনাদের টাকা চুরি করেছে সরকার তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে পাঠাবে। ওয়াকিবহাল মহলের মতেই পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুরই একগুচ্ছ জনমোহনী ঘোষণা উত্তরবঙ্গে নতুন শাসক দলের জমি আরও শক্ত করতে চলেছে। কুণালকে ডিম মারার 24 ঘন্টাও কাটল না, পুলিশের জালে মূল হোতা চন্দন সিং সহ 2। বঙ্গে এখন চলছে নতুন রাজনৈতিক ট্রেন্ড, ডিম থেরাপি। সোনারপুরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম হামলার পর থেকে রাজ্যের দিকে দিকে তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর ও চেয়ারম্যানদের দিকে ধেয়ে আসছে উত্তেজিত জনতার ডিম। সেই তালিকায় সোমবার যুক্ত হয়েছিল তৃণমূলের উত্তর কলকাতার সভাপতি তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তবে এই ঘটনা 24 ঘন্টা পেরোনোর আগেই বড়সড় সাফল্য পেল কালীঘাট থানার পুলিশ। কুণাল ঘোষের দায়ের করা এফআইআরের ভিত্তিতে মঙ্গলবার সকালের মধ্যে মূল অভিযুক্ত চন্দন সিং এবং তার সঙ্গী রবি কয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু অপরাধী ধরা পড়লেও পুলিশের ধারা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে খোদ আক্রান্ত বিধায়ক। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় কালীঘাটের দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে সন্ধ্যে 6:30 নাগাদ বাইরে বেরিয়েছিলেন কুণাল ঘোষ। ঠিক সেই সময় হুট করে এক যুবক কুণালকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুটতে শুরু করে। কুণাল বাবু মাথা নামিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও একটি ডিম সরাসরি তার মাথায় গিয়ে লাগে। এই ঘটনার পর সোমবার রাতে কালীঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ। অভিযোগ পাওয়ার মাত্র 11 ঘন্টার মধ্যে পুলিশ প্রথমে রবি কয়াল নামে এক যুবককে পাকড়াও করে এবং তাকে জোর করে মঙ্গলবার সকালে মূল অভিযুক্ত চন্দন সিংকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার আগে সোমবার ঘটনাস্থলেই চন্দন সিং সমাজ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ও সাধারণ মানুষের সঙ্গে অনেক অন্যায় করেছে, এই ডিম খাওয়াটা ওনার প্রাপ্য ছিল। উনি বিগত দিনে কি কি কুকর্ম করেছেন তা বাংলার সবাই জানে, নতুন করে আর কিছু বলার নেই। পাল্টা চন্দনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কুণাল ঘোষ বলেন, কে বা কার উপর অত্যাচার করেছে? আমি করেছি নাকি মমতাদি করেছেন? কেউ কোনো অন্যায় করলে তা থানা পুলিশ করেছে, তার দায় কি আমার ঘাড়ে? ওই ছেলেকে জিজ্ঞেস করুন ওর চাকরিটা কে করে দিয়েছে। এদিকে অভিযুক্তরা গ্রেপ্তার হলেও পুলিশের ওপর এক ফোঁটাও ভরসা রাখতে পারছেন না কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে বেলেঘাটার বিধায়ক লিখেছেন, আশঙ্কার বিষয় হলো পুলিশ খুব লঘু ধারা দিয়ে চন্দনদের আজই কোর্টে তোলার জামিন করিয়ে দেবে। সিআইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে যাওয়া দুষ্কৃতী কিভাবে তার বাড়ির সামনে আমার উপর হামলা করার সাহস পায়? গভীর ষড়যন্ত্রের বিস্তারিত তদন্ত চাই। কালীঘাটের মতন হাই সিকিউরিটি জোনে কুণালের ওপর এই ডিম এবং পুলিশের তৎপরতা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন। 87 দিনের মাথায় ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট জমা দিল এনআইএ। মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ শওকতের নাম। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে আগেই গ্রেপ্তার করেছে এনআইএ। 87 দিনের মাথায় আদালতে জমা দেওয়া চার্জশিটে ধৃত তৃণমূল নেতার নাম মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বোমা তৈরির সময় একটি দেশি বোমার বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরির কাজে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার তদন্তে নেমে শওকত মোল্লার নাম সামনে আসে বলে সূত্রের খবর। এনআইএর অভিযোগ, এই মামলায় গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তের মধ্যে শওকত মোল্লা ছিলেন মূল পরিকল্পনাকারী। তদন্তকারীদের দাবি, তার নির্দেশে অন্যরা বোমা তৈরির কাজ করেছিল। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, ভাঙড়ে বিস্ফোরণের ঘটনার পর শওকত মোল্লা ফোনে একাধিক নির্দেশ পাঠিয়েছিলেন। গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে জানানো হয়েছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং ঘটনাস্থলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে চলতি মাসের শুরুতে শওকত মোল্লার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ, কিন্তু তার খোঁজ না পেয়ে তৃণমূল নেতার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তদন্তকারীরা। দুদিনের মাথায় সোনারপুরের কামালগাজী লাগোয়া এলাকা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, আত্মসমর্পণ করতে আসার সময় এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে। ভাঙড় বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এখন তদন্তের পরবর্তী ধাপে কি তথ্য সামনে আসে এবং আদালত এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে বা লুক আউট নোটিশ, দেশ থেকে আকাশ বা জলপথে পালানোর চেষ্টা করলে আটক।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মামলায় সিআইডি উদ্যোগী হয়ে অভিবাসন দপ্তরের দ্বারস্থ হয়ে আবেদন করে। আবেদন মঞ্জুর হয়েছে মঙ্গলবার। গ্রেপ্তারির পরোয়ানার পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সোমবার তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। তারপরে সিআইডির মাধ্যমে লুকআউট নোটিশ জারি হলো। দেশের যে কোনো বন্দর থেকে পালানোর চেষ্টা করলে আটক হবেন সুমিত। গত কয়েকদিন ধরে সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা, কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনো। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মামলায় সিআইডি উদ্যোগী হয়ে অভিবাসন দপ্তরের দ্বারস্থ হয়ে আবেদন করে। আবেদন মঞ্জুর হয়েছে মঙ্গলবার। সোমবার সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ওই দিন আগাম জামিনের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সুমিতের খোঁজ করতে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যান শালবনী থানার পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইল টাওয়ার লোকেশন শেষবার তারা পেয়েছিলেন অভিষেকের বাড়িতে। সেই সূত্র ধরে অভিষেকের বাড়িতে শনিবার হানা দেয় শালবনী থানার পুলিশ। যদিও সেখানে সুমিতকে পাওয়া যায়নি, ওই একই দিনে হুগলির শ্রীরামপুরের সুমিতের শ্বশুর বাড়িতেও চলে পুলিশি অভিযান। সেখানেও তার হদিশ মেলেনি। শালবনী থানার একটি মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, কিছু আগে জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার সময় সুমিতের নাম উঠে আসে। রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ ৪২ জন শিল্পপতির, জানালেন শিল্পমন্ত্রী তাপস। আসন্ন বাজেটে হতে পারে ঘোষণা। শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। ঠিক দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন অন্তত ৪২ জন শিল্পপতি। এমনটাই জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। এও জানিয়েছেন এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, চলতি বাজেট অধিবেশনে শিল্পক্ষেত্রে বিনিয়োগ নিয়ে একাধিক ঘোষণা হতে পারে। সমতায় এসেই শুভেন্দু অধিকারী সরকার জানিয়েছিল রাজ্যের শিল্পে উন্নয়ন হবে। নবান্নের সূত্রে খবর, এই নিয়ে তিনি নিজে হস্তক্ষেপ করবেন। বিজেপি পশ্চিমবঙ্গের প্রথমবার ক্ষমতায় আসার পর শিল্প এবং অর্থনীতির পুনরুজ্জীবনের লক্ষ্যে নীতি আয়োগকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ব্লুপ্রিন্ট তৈরি করতে বলা হয় কেন্দ্রের তরফে। উপাধ্যক্ষ অশোক লাহিড়ীর নেতৃত্বে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। স্বাধীনতার পর জিডিপির বিচারে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় ধনীতম রাজ্য ছিল। ধারাবাহিক অবনতির পর এখন ষষ্ঠ স্থানে এসেছে রাজ্য। তার জন্য অনেকেই শ্রমিক ইউনিয়নের নামে বাড়াবাড়ি, রাজনৈতিক অস্থিরতা এবং নৈরাজ্য প্রশাসনিক ভুল সিদ্ধান্তকে দায়ী করেন। এ রাজ্যের নির্বাচনী প্রচার পর্বেও বারবার বিজেপি তৎকালীন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছিল। প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা এলে শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে। ডাবল ইঞ্জিন সরকারের সুবাদে তা ঘটবে। এবার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস জানালেন ৪২ জন শিল্পপতি রাজ্যে বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন ঠিক দুপুর ১২টায়। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে গঠিত সরকারের প্রথম বাজেট হওয়ায় তার উপর স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব আরোপ করা হচ্ছে। রাজ্যের আর্থিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে সরকার কী ধরনের রূপরেখা গ্রহণ করতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী ৫ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত এই বাজেট থেকে মিলতে পারে বলেই মনে করছেন পর্যটকরা। তৃণমূলের পর এবার উদ্ধব শিবিরের পালা। ৭ সাংসদ ও ১৬ বিধায়ক নিয়ে মহারাষ্ট্রের তীব্র ভাঙনের খাড়া। বাংলায় তৃণমূল ও কংগ্রেসের বিপুল ভাঙনের পর এবার মায়ানগরী মুম্বাইয়ের ক্ষমতা অলিন্দের তীব্র নাটকীয়তা। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের এক পলিটিক্যাল সুনামি আসার আশঙ্কা তৈরি হয়েছে। দিল্লির সংসদীয় রাজনীতিতে তৃণমূলের ২০ জন সাংসদ একযোগে দল ছাড়ার রেশ কাটতে না কাটতে বা জল্পনা
আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরের 14 থেকে 16 জন বিধায়ক এবং অন্তত 7 জন লোকসভার সাংসদ দল ছাড়তে পারেন। যদি এই জল্পনা সত্যি হয়, তবে 2022 সালে একনাথ শিন্ডের নেতৃত্বে হওয়া সেই ঐতিহাসিক বিদ্রোহের পর এটি হবে উদ্ধব শিবিরের জন্য দ্বিতীয় এবং চূড়ান্ত মরণ কামড়। মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত শব্দ বন্ধ হলো অপারেশন টাইগার। অভিযোগ উঠছে, বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নেতৃত্বাধীন আসল শিবসেনা এবার উদ্ধব শিবিরের বাকি জনপ্রতিনিধিদের নিজেদের দলে টেনে নেওয়ার জন্য জাল বিছিয়েছে। এই ভাঙনের গুঞ্জন ও তীব্র জল্পনা ধামাচাপা দিতে এবং দলের আসল শক্তি যাচাই করতে রবিবার মুম্বাইয়ের মাতোশ্রী বাসভবনে দলের সমস্ত লোকসভা সাংসদদের নিয়ে এক অতি জরুরি বৈঠক করেন উদ্ধব ঠাকরে। তবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও ভেতরের হাওয়া যে খুব একটা সুবিধের নয় তা মানছেন খুব উদ্ধব অনুগামীরাই। অবশ্য বাইরে থেকে দলের এই ভাঙনের সম্ভাবনাকে সম্পূর্ণ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে শিবসেনার নেতারা। মাতোশ্রীর বৈঠক শেষে দলের প্রবীণ সাংসদ অরবিন্দ সাওয়ান্ত অত্যন্ত আক্রমণাত্মক সুরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি সত্যি আমাদের দলের 7 জন সাংসদের দল ছাড়ার গল্প তৈরি হয়ে থাকে, তাহলে সাহস থাকলে তাদের নাম প্রকাশ করা হোক। উদ্ধবজির ডাকা বৈঠকে সব সাংসদ উপস্থিত ছিলেন। কেউ সশরীরে এসেছেন, কেউ আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন। আমাদের দলে কোনো ফাটল নেই। উদ্ধব শিবির ভাঙন অস্বীকার করলেও শিন্ডে শিবিরের সাংসদ প্রতাপ রাও যাদব এক বিস্ফোরক দাবিতে জল্পনায় ঘৃতা হতে দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, যোগাযোগ তো বটেই, উদ্ধব শিবিরের অনেকে এখন ঠাকরে পরিবার এবং সঞ্জয় রাউতের এক নায়কতন্ত্র নেতৃত্বের উপর চরম অসন্তুষ্ট। তার দাবি, উদ্ধব শিবিরের সাংসদ বিধায়কদের সবসময় সন্দেহের চোখে দেখা হয়। কারোর মাতোশ্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো সুযোগ নেই। সবাই হাঁপিয়ে উঠেছেন, তবে যোগাযোগ থাকলেই যে আজকেই কেউ দল ছাড়বেন এমনটা নয়, সব সময় বলবে। অন্যদিকে শিন্ডে শিবিরের প্রথম সারির নেত্রী সায়না এনসি এই দলবদলকে প্রশাসনিক মোড়কে দিয়ে বলেন, অপারেশন টাইগার বলে আসলে কিছু নেই। মহারাষ্ট্র এখন ডবল ইঞ্জিনের সরকারের কারণে এক অভূতপূর্ব উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিচ্ছেন। এটাকে আমরা অপারেশন প্রোগ্রেস বলতে পারি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপাতত জল্পনা কল্পনার পারদ সপ্তমী চললেও বাস্তবে কতজন সাংসদ ও বিধায়ক শেষ পর্যন্ত বালাসাহেব ঠাকরের ছেলের হাত ছাড়েন তা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে খোলসা হয়ে যাবে। মুসলিম পাড়ায় মাত্র 5 ভোট তৃণমূলের। রাজারহাট নিউটাউনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে তাপস। ভবানীপুরের পর এবার রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের ভোট গণনা নিয়ে শুরু হলো বড়সড় আইনি লড়াই। মাত্র 316 ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। আদালতে ভোট পুনর্গণনা এবং ভোট সংক্রান্ত সমস্ত নথি ও রেকর্ড সুরক্ষায় রাখার আর্জি জানিয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগের মূল কেন্দ্রে রয়েছে একটি সংখ্যালঘু অধ্যুষিত বুথের অস্বাভাবিক ফলাফল। শাসক দলের দাবি, সংশ্লিষ্ট বুথটি স্থানীয়ভাবে মুসলমান পাড়া নামে পরিচিত হওয়া সত্ত্বেও সেখানে তৃণমূল পেয়েছে মাত্র 5টি ভোট। রাজারহাট নিউটাউন কেন্দ্রে গণনার শুরু থেকে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী পীযূষ কানৌরিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তৃণমূলের দাবি 17 দফা গণনা শেষ হওয়া পর্যন্ত তাপস এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্বে 164 নম্বর বুথের ফল প্রকাশ হতেই হঠাৎ বদলে যায় পুরো সমীকরণ। শেষ পর্যন্ত 316 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ, গণনার শুরুতে ওই বুথের ইভিএম ছোঁয়া হয়নি। একদম শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি দ্রুততার সঙ্গে সেই বুথের ভোট গণনা হয়। কমিশনের তথ্য অনুযায়ী ওই 164 নম্বর বুথে মোট 656টি ভোট পড়েছিল, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে 637টি ভোট এবং তৃণমূল পেয়েছে মাত্র 5টি ভোট। অর্থাৎ সংখ্যালঘু প্রধান বুথের 97% ভোটই গিয়েছে বিজেপির ঝুলিতে। এই পরিসংখ্যান নিয়ে তীব্র আপত্তি তুলেছে ঘাসফুল শিবির। তাদের যুক্তি, এই ফলাফল রাজনৈতিক বাস্তবতার সঙ্গে একেবারে খাপ খায় না। প্রমাণ হিসেবে তারা ঠিক পাশের 165 নম্বর বুথের উদাহরণ দিয়েছে। সেখানে 91% মুসলিম ভোটার রয়েছে। সেখানে বিজেপি পেয়েছে মাত্র 32টি ভোট এবং বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল ও বামেরা। পাশাপাশি দুটি সংখ্যালঘু বুথের ফলাফলে এমন আকাশ পাতাল ফারাক কি করে সম্ভব তা নিয়ে বড় সড় প্রশ্ন তুলে এবার আদালতের দরজায় কড়া নাড়লেন তাপস চট্টোপাধ্যায়। এখন আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয় সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক